যদি বলি তাহলে থিয়েটারও মরে গেছে। অনেস্টি দিয়ে তো বাজারে টিকে থাকা যাবে না, কিন্তু জেলাসের মতন কথা বলছে। আমার কথা হচ্ছে দর্শকের কথা ভাবাটা উচিত না উচিত না। আল্লু অর্জুনের সিনেমা বা রজনীকান্তের সিনেমা সাউথে হিট কেন? যে ফ্যামিলি বলে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি? সৌম্য আমার খুব প্রিয় একজন ইউটিউবার, ও সিনেমাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে এবং এখন যারা ইউটিউবে সিনেমা নিয়ে কথা বলছে তাদের মধ্যে অন্যতম। তো আপনারা ওর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো ঋষভদা, তোমার অনেকদিন পর একটা ছবি, সেই তুমি বলছিলে যে অনেকগুলো ছবি জমে রয়েছে, তো এসকের সাথে একটা ছবি, তো এই ছবিটা করার পেছনে কি কারণ ছিল? ছবিটা করার পেছনে আসলে তার আগে আমি সরলাক্ষ শুটিং করছিলাম আর একটা লাভ স্টোরি শুটিং ছিল। তো তখন এসকের সাথে কথা হয়েছিল যে আমি 4টে ছবি করব। কন্ট্রাক্ট নাকি? একটা কন্ট্রাক্ট ছিল আমি যে 4টে ছবি একসাথে করব। তো তার মধ্যে খুবই লাকিলি আমি এই ছবিটার স্ক্রিপ্ট অনেক পরে পাই, এবং যখন পাই তখন আমাকে রবিনদা জিজ্ঞেস করে যে তুমি কি কমফোর্টেবল, তুমি করতে চাও? তো আমি বলি ঠিক আছে, আমি গল্পটা পড়ে জানাচ্ছি। এবং পড়ে আমার খুব ইন্টারেস্টিং লাগে, এবং আমার সবসময় যেটা আমি চাই সেটা হচ্ছে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করা আর কি, নতুন ডিরেক্টরদের, কারণ সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার থাকে। তো রবিনদার সাথে আমি আগে কখনো কাজ করিনি, এবং শন, দিতিপ্রিয়া এরকম একটা টিম থাকবে শুনে আমি রাজি হয়ে গেলাম যে চলো এটা করি তাহলে। তো সেই সূত্রেই আর কি কথাবার্তা হতে লাগলো, এবং ফাইনালি যদি এমন হলো। বাট পুরনো ডিরেক্টরদের সাথে কাজ করলে মানে ছবিটার একটা জনপ্রিয়তা তৈরি হয়, তো সেটাও তো আছে। তুমি একটা যেটা বললে যে নতুন ডিরেক্টরে, তো সেটা তুমি ভাবনি যে একটু পুরনো ডিরেক্টর হলে আমার কাজের স্পেকট্রামটা আরেকটু অন্যরকম হওয়ার চান্সটা বা স্কোপটা থাকে? দেখো, সব কিছুই হচ্ছে পুরনো ডিরেক্টররা তো আমাকে চাইতে হবে, পুরনো ডিরেক্টরদের তো কল আসতে হবে যে আমাদের ছবিতে চাই। তো সেটা যতক্ষণ না হচ্ছে, নতুনদের সাথে কাজ করা একটা ইন্টারেস্টিং বিষয় কি থাকে, মানে আমি পুরনোদের কোনো ছোট করেই বলছি না, তারাও তো কোনো এক সময় নতুন ছিলেন। নতুন ডিরেক্টরদের সাথে কাজ করলে কি হয়, তাদেরও একটা ফ্রেশ আইডিয়া থাকে, ফ্রেশ খিদে থাকে। এবং আমি ওরকম বলে নয় যে নতুন পুরনো, আমি পুরনো ডিরেক্টরদের সাথে, যেমন সায়ন্তনদা তো আমার সাথে কাজ করার আগে অনেকগুলো কাজ করেছে। স্টিল ইয়াং থাকে। হ্যাঁ, বাট ও তো অনেকগুলো কাজ করেছে, অনেকগুলো সিনেমা করে ফেলেছে, অংশুমান প্রত্যুষ অনেকগুলো সিনেমা করে ফেলেছে। হ্যাঁ, আমি অনিকদার সাথে 3টে ছবিতে কাজ করে নিয়েছি। অনিকদা তো কত গুটি কয়েক ছবি করেছে, 5টা-6টা সিনেমা অনিকদা টোটাল করেছে। তাহলে কি বলবো অনিকদা পুরনো না নতুন? তো সেরমভাবে তো বলা যায় না, কারণ অনিকদার 3rd ছবি মেঘনাথ বধ রহস্য দিয়ে আমার ইন্ডাস্ট্রিতে কাজ শুরু। তো সেইভাবে তো বলতে গেলে তাহলে অনিকদাও নতুন ছিল, বাট ওইরমভাবে আমি নতুন পুরনো বলছি না। আমি বলছি যে যারা হয়তো এর আগে বেশি ছবি করেননি এবং নিউ স্টার্ট করছেন, নিউ আইডিয়াজ নিয়ে আসছেন, নতুন ধরনের গল্প বলার চেষ্টা, নতুন ধরনের মেকিং। তো রবিনদা তাদের মধ্যে একজন আমার মনে হয়েছে, এবং সেই কারণে এই ছবিটা করা। সেটা কতটা রিচ হবে সেটাও তো একটা ব্যাপার থাকে, যে নতুন ডিরেক্টর। দেখো, সব কিছুই না প্রথমবার হয় আর কি, মানে সব ডিরেক্টরই জীবনে প্রথম ছবি বানিয়েছে। তো সেইটাও যদি সে কখনো ভাবতো, যে আমি সত্যজিৎ রায় যদি ভাবতেন, বা ওনার ছবিতে যারা অভিনয় করছেন তারা যদি ভাবতেন যে তো কিছুই করেনি, এর ছবি তো কমার্শিয়ালিও কেউ দেখে ঠেকে না, তাহলে তো প্রসেসটাই হতো না। বা আমি ধরো যখন, তখন তো সিস্টেমটা আলাদা ছিল, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো হতে পারে। আমি ব্যক্তিগতভাবে ওইটাই বিশ্বাস করি না যে কত রিচ হলো, কত মানুষের কাছে পৌঁছলো। বাট সেটা তো তোমার অভিনয় কেরিয়ারটাকে দীর্ঘায়িত করার একটা জায়গা থাকে, এই জায়গাগুলো তো থাকে বাজারই। ডেফিনেটলি দেখো, ওটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেটা যদি না হয়, মানে আমি আজকে বলছি আমি খুব মন থেকে চাই আমি সৃজিতদার সাথে কাজ করতে, আমি খুব মন থেকে চাই রাজ চক্রবর্তীর সাথে কাজ করতে, আমার খুবই প্রিয় ডিরেক্টর, কিন্তু সেটা হয়ে উঠছে না। তাহলে কি আমি অপেক্ষা করব? আমাকে তো কাজ করে যেতে হবে, এবং এই কাজের মাধ্যমেই হয়তো কোনোদিনও রাজদা দেখলো আচ্ছা এই চরিত্রটা তো ঋষভ ভালো করেছে, তাহলে এই ধরনের একটা চরিত্র যখন আমি ভাবছি আমি ঋষভকে ভাবতে পারি। তো ওইটাও তো একটা অ্যাঙ্গেল থাকে। এবং দেখো, হিট হওয়া না হওয়া, মানুষ দেখা না দেখা, সেটা কোনোটাই আমাদের হাতে নেই। ধরো ভটভটির যখন প্রথম ইনিশিয়ালি টিজার বা ইত্যাদি থাকে, একটা ভয়ঙ্কর বাস তৈরি হয়েছিল, একটা পরিচিতি তৈরি, রিলিজের সময় একটা সমস্যা হয়, এবার সেটা তো আমাদের কারোর হাতে ছিল না। কিন্তু তাও ভটভটি যে কজন দেখেছে, তোমরাও দেখেছো এবং তোমরাও দেখে ফ্রেশ একটা অন্যরকম ছবি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে ব্যক্তিগতভাবে আমার মনে আছে সেই সময় জানিয়েছিলে যে খুবই ভালো লেগেছে। এবার এই যে তোমাদের ভালো লেগেছে, তোমরা বলেছো, ছবিটাও থেকে যাবে হয়তো আজকে না, আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে বা 50 বছর পরে, যখন হয়তো আমিও থাকবো না, কেউই থাকবে না, তখনও কিন্তু মানুষ ওই আর্কাইভ থেকে খুলে ভটভটি ছবিটা দেখতে পাবে। তোর ভ্যালুটা কমে যাবে না,
ছবি হিসাবে ভটভটির যে ভ্যালুটা কখনো কমে যাবে না। তো আমার সেটাই মনে হয় যে আচ্ছা, পাড়িয়াতে যখন বিক্রম দাকে নিল, তোমার মনে হয়নি যে এটা যদি আমি করতাম, যেহেতু তোমার তথাগতর সাথে একটা তো ভালো পজিশন ছিল? না না না, আমার একবারও মনে হয়নি, কারণ ওই চরিত্রটা বিক্রমদাকে ভেবেই লেখা, এবং তথাদা এরকম একজন ডিরেক্টর যে মানে চরিত্র যখন লেখে সে অলরেডি ঠিক করে কোন অ্যাক্টরকে কাস্ট করবে, একমাত্র ভটভটি ছাড়া, কারণ ভটভটির সময় তথাদার মাথায় কেউ ছিল না আর কি, এবং সেই সময় আমিও নতুন ছিলাম এবং ওই ফ্রেশনেসটা দরকার ছিল, সেই জন্য হয়েছে। বাট পাড়িয়া একদমই বিক্রমদার জন্য লেখা, এবং আমি মানে আমার বলতে কোনো দ্বিধা নেই যে বিক্রমদার জায়গায় আমি অন্য কাউকে ওই রোলটায় আমি মানে ওই লুব্ধকের রোলে আমি অন্য কাউকে ইম্যাজিনই করতে পারি। বাট তথাদার পরের কাজগুলোতে তোমাকে সেইভাবে দেখা গেল। হ্যাঁ, গোপনে মৎস্যারান করেছি, যেটা সিঙ্গেল শট ছবি, সেটা এপ্রিলে রিলিজ হবে। ইয়েস, রাসও একটা ওটাও অ্যানাউন্সমেন্ট, রাশ অ্যানাউন্স হয়েছে, বাট তার আগে গোপনে মৎস্যারান রিলিজ হবে। বেশি দেখা যায় হচ্ছে লাভ স্টোরি বা এই ধরনের ছবিতে। মানে এটা কি তুমি একটা চুলাটা এরকম ফেস তৈরি করে নিয়েছো আমাকে একটু মানে এরকমই করবো নাকি, বিষয়টা কি? না দেখো, ছোটোবেলায় কী হতো, ধরো আমি শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, আমি রণবীর কাপুরকে দেখে বড় হয়েছি, তো সামহাও আমি ভাবতাম যে আচ্ছা ওরা তো অনেক প্রেমের ছবি করে, বাট আমি যে কোনোদিন আমার নিজের ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাকশন ওরিয়েন্টেড ছবি করতে চাই আর কি, যেই ছবিতে প্রচুর মারামারি থাকবে, কারণ খাদান ধর্মী ছবি। হ্যাঁ, আমি একদম কমার্শিয়াল ছবি করতে চাই যেখানে প্রচুর অ্যাকশন থাকবে, এবং সরলাক্ষ যেটা এসকের আসছে সেটাই কিন্তু প্রচুর এরকম কমার্শিয়াল ফাইট সিনস আছে, মানে একদম। কি এবছর রিলিজ? জুনে আসবে সরলাক্ষ। তো এবছর তোমার অনেক লম্বা ছবি, অনেক 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 রিলিজ। তো আমি সবসময় ডিরেক্টরটা সায়ন্তন ঘোষাল, তো আমি এই ধরনের চরিত্র সবসময় করতে চাই যেগুলো অ্যাকশন থাকবে, কারণ আমি ব্যক্তিগতভাবে চাই ওগুলো করতে, যে একটু টম ক্রুজ বা একটু জেমস বন্ড, ওই ধরনের একটু ক্যালাকেলি। এখন সাউথের একটু আল্লু অর্জুনের মতন একটু ক্যালাকেলি 50 জনকে একসাথে মারবো। আমি সাউথ ইন্ডিয়া একটা ছবি করেছি যেখানে আমি অ্যান্টাগনিস্টের রোল করেছি, ওটাও তোমরা জানো। ওটাতে যেরকম ওরকম একটা ফাইট সিন আছে যেটা 5 দিন ধরে শ্যুট হয়েছে, একটা ক্লাইম্যাক্স ফাইট সিন। তো আমি সবসময় ওই ধরনের ছবি করতে পারি। বাট কী হয় যে ডিরেক্টরদের তো একটা ভিশন থাকে, তো ডিরেক্টররা যখন প্রেমিক চরিত্রে ভাবেন, অনেকে হয়তো আমাকে সেই জায়গায় ভাবে। তুমি মেয়েদের মধ্যে খুব পপুলার, এটা তো জেলাসের মতন কথা বলছে। এটা তো ভালো ব্যাপার, মানে তার মানে আমার কাজটা কোথাও গিয়ে তাদেরকে ছুটছে, এবং আমি বা পার্সোনালিটির উপরে একটা মানে ইয়ে আছে, যে এটা ঋষভ বাসু বললে একটা অদ্ভুত রকমের একটা, মানে তারা ছবি দেখাই বুঝতে পেরেছি, বাট ছবির বাইরেও তোমার মানে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? সেটা তো ভালো, মানে আমি সেটা আপাতত এনজয় করি যখন মেয়েরা ভালো বলে, কারণ আমি বিশ্বাস করি যে মেয়েরা গলে যায়, মানে বলতে গেলে। আমি কারোর সাথে নিজের তুলনা করছি না, বাট সবার কিন্তু ভয়ঙ্কর ফিমেল ফ্যান ফলোয়িং ছিল বলেই তারা স্টার হয়েছেন, যেমন উত্তম কুমার, যেমন বুম্বাদা, ইভেন দেবদার প্রচুর মেয়ে ফ্যান ফলোয়িং, মানে দেবদার বিয়েটা হচ্ছে, আমিও দেবদার পথই অনুসরণ করছি আর কি, বিয়ে করবো। ঠিক এরকম রুক্মিণী আছে? নো কমেন্টস, নো কমেন্টস এই বিষয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন আপাতত কিচ্ছু বলবো না। আচ্ছা, তো এই যে ধরো এখন বাংলায় একটা কমার্শিয়াল ছবি যে একটা আবার ফিরে এসছে কোথাও, আলটিমেটলি আমি কি বিশ্বাস করি জানো তো, যে আমি একটা ছবি দেখে প্রচণ্ড ভাবলাম, প্রচণ্ড 3 দিন ঘুমালাম না, সেগুলো ভালো, আমার ভালো লাগে, তোমার ভালো লাগে, যারা সিনেফাইল বা সিনে বাফ। বাট সাধারণ মানুষ, আমি আমার বাবার কথা বলতে পারি। আমার বাবা সকালবেলা 12টা-1টার সময় বেরিয়ে যান, আমার বাবা কাজ থেকে ফেরেন রাত্রি 12টা, 12:30, 1টা। সেই সময় ফিরে আমার বাবা ডিনার করতে করতে ইউটিউবে সাউথ ইন্ডিয়ান ছবির হিন্দি ডাবিং দিয়ে ওই সিনেমাগুলো বসে বসে দেখেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ ঘুম না আসে দেখেন এবং ঘুমিয়ে পড়েন, এবং যেদিন ফ্রি থাকেন ওই ছবিগুলো দেখেন। তার মানে কি, এই ছবিগুলো আমার বাবাকে ছুটছে, কারণ আমার বাবা অত সিনেমা অত ইন্টেলেকচুয়াল সিনেমা বোঝেন না, বুঝতেও চান না। আমার বাবা একজন সাধারণ কর্মী আর কি, সাধারণ ওয়ার্কার। তো এই জনসংখ্যাই তো আমাদের বেশি। আমি গ্রামের মানুষের জন্য সিনেমা তো বহুদিন হচ্ছে না, কেন আমার বাংলার গ্রামের মানুষ কী করেছে? আজকে আল্লু অর্জুনের সিনেমা বা রজনীকান্তের সিনেমা সাউথে হিট কেন? কারণ সাউথে আমি নিজের চোখে দেখা, হায়দ্রাবাদে থাকাকালীন, যে গ্রামের মানুষ হাজারে হাজারে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে। তুমি পশ্চিমবাংলায় বলো, গ্রামে ফার্স্ট অফ অল সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছিল প্রায়। তো
তো সেই জায়গা থেকে দেবদা যেটা করেছে বা জিদ্দাও করে যাচ্ছে বা বুম্বাদাও করছে, কমার্শিয়াল সিনেমা দরকার। কারণ যেই মানুষটা একটা দিন আনি দিন খাই, যে হয়তো সারাদিনে 50 টাকা রোজগার করছে, সে গিয়ে দেখছে যে সাউথ কলকাতার একটা ক্যাফেতে দুটো ছেলে মেয়ে বসে কফি খাচ্ছে এবং মার্ক্সবাদ নিয়ে আলোচনা করছে, তার থেকে তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা কলিয়ারিতে এরকম একটা ভিলেন ঢুকেছে, তার সাথে হিরোর মারামারি হচ্ছে। কারণ যখন আলটিমেটলি সিনেমায়, যে কোনো ধরনের সিনেমায় আলটিমেটলি যখন হিরো জিতে যায়, সেই জিতটা তো কোথাও আমাদেরই হয়। সেই জন্য আমি তো প্রচণ্ড কমার্শিয়াল ছবির ভক্ত, মানে আমি সেই জন্যই বললাম যে আমার রাজদার সাথে কাজ করার খুব ইচ্ছে। কারণ রাজদা যদি এখন ফ্যামিলির জন্য ঢুকে গেছে, রাজদাও হয়তো আবার কাল বাদে পরশু বলবে যে ফ্যামিলি বলে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, বলে একটা অ্যাকশন ছবি করবে বলে আমার বিশ্বাস। বাবা যেহেতু বললে যে একদম সাউথের ছবি দেখে আর ছেলে এরকম ছবি করছে, বাবা কি বলে? ওই বাবার মোটামুটি সব কাজ হয়তো দেখতে পারেন না, বাট মোটামুটি এই ধরনের যে কাজগুলো হয়, যেমন আমার বাবার শ্রীকান্তর থেকে টুরু লাভ বেশি পছন্দ। শ্রীকান্ত থেকে কি বলেছিল জানতে চাই। শ্রীকান্ত দেখে কিছু বলেনি আর কি, মানে তারপরে আমি বড় হয়ে গেছে না, সেটা অনেক দিন আগেই আমার বাবা বুঝতে পেরেছে ছেলে বড় হয়ে গেছে, তো সেটা নিয়ে কিছু বলেনি। শ্রীকান্ত নিয়ে কোনো ফিডব্যাক নেই, মানে আমার বাবার ওরকম না যে কোনো কাজ দেখে এসে ফিডব্যাক দেওয়া বা কিছু বলা, আমাদের কখনোই ওই নিয়ে আমার কথোপকথনটা হয় না। না, আমার বাবার কি উত্তম কুমার কমল মিত্রের যে ওরকম একটা সেই সিনেমা আমরা দেখেছি, কোথায় যাচ্ছ? না, ওরকমও ব্যাপার নয়। আমার বাবা প্রচণ্ড একজন লিবারেল মানুষ এবং আমাকে প্রচণ্ড নিজের মতন থাকতে দেন। আমার বাবার সাথে আমার যেটুকু আলোচনা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক বিল, বেড়ালের খাবার, আর গাড়ির যদি কোনো কাজ করাতে হয় মেকানিককে দিয়ে, সেটা আমার বাবা পছন্দ করেন না যে আমি করাই, সেটা আমার বাবা পার্সোনালি, আমার বাবা গাড়ি খুব ভালোবাসেন, তো গাড়ি নিয়ে আমার বাবা নিজে যায় আর কি মেকানিকের কাছে কাজ করাতে। তো এইটা হচ্ছে আমার বাবার সাথে। আর খুব মাঝে সাঝে ফুটবল, যে কার খেলা আছে, ইস্ট বেঙ্গলের খেলা কবে, চ্যানেলে খেলাটা দেখা হচ্ছে, হ্যাঁ এই আলোচনা হয়। বিয়ে কেরিয়ার এইসব নিয়ে কোনো চাপ? ক্যারিয়ার নিয়ে না, চাপ নেই, কারণ আমার বাবার খুব সোজাসাপটা বক্তব্য যে নিজেরটা নিজে বুঝে নাও, আমাকে ডিস্টার্ব করো না, আমিও তোমাকে ডিস্টার্ব করবো না। আর বিয়ে নিয়েও আমার বাবা খুব একটা কোনোদিনও কিছু বলেনি। তো এখন তো আমরা অনেক বেশি ডিজিটাল কন্টেন্ট দেখছি, ধরো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দেখছি, এবার সেইখানে দেখবে একটা অভিনয়ের প্যাটার্ন আছে, দেখবে যে একটু লাউড অ্যাক্টিং, মানে সেই কমেডি যেগুলো হয়, তো এইগুলো কি তুমি কখনো ভাবছো যে ধরো এই ধরনের যে বিষয়গুলো হচ্ছে সেখান থেকে উঠে আসছে, অনেক তারকা হয়ে যাচ্ছে, ছবিতে চান্স পাচ্ছে, এই যে তোমার মতো ধরো উঠতি তারকাকে কি এগুলো চিন্তায় ফেলে দিচ্ছে? আমার মনে হয় সবটাই ভাগ্য। তারাও তো এক ধরনের পরিশ্রম করছেন, যারা রিল বানাচ্ছেন, ইয়ে করছেন। এবার মেকাররা, প্রডিউসাররা যদি তাদের নেয়, তাতে তো আমার কোনো সে থাকতে পারে না। বাট হ্যাঁ, আমি শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের অনেকেই আমার খুব প্রিয়, অনেকের কাজ আমার খুব ভাল লাগে। আমি শুধু তাদের একটাই কথা বলতে চাই আর কি, যেটা আমি পার্সোনালি ফিল করি, যে কন্টেন্ট ক্রিয়েশন করা এবং সিনেমাতে অভিনয় করা, এটার মধ্যে তো একটা তফাৎ আছে। তো তোমরা যদি অভিনয় নিশ্চয়ই করো, মানে কন্টেন্ট ক্রিয়েটার থেকে আজকে যদি কেউ সিনেমায় স্টার হয়ে যায়, সেটা সে অ্যাবসলিউটলি নিজের ট্যালেন্ট দিয়ে হবে, কিন্তু তার জন্য অভিনয়টা নিয়েও একটু ইন্টারেস্ট থাকা দরকার এবং অভিনয়টা নিয়েও একটু চর্চা করা দরকার। বাকিটা তো লাক না হলে কি হয়, সব কিছু না, এগুলো খুব সাময়িক কিছুর জন্য, হয়তো একটা সিনেমা দুটো সিনেমা চান্স পাবে, কিন্তু ওই একটা সিনেমায় দুটো সিনেমায় যদি তুমি ভালো পারফর্ম না করতে পারো, তাহলে কিন্তু আবার থার্ড সিনেমায় তুমি চান্স পাবে না। তো সেইটা যদি সবাই নিজের মতন করে নিতে পারে, আমার মনে হয় না, মানে আমি মানে তোমার প্রশ্নের যে মেন ক্রাক্সটা, সেটা হচ্ছে এটাকে একটা কম্পিটিশন বা এটাকে একটা থ্রেট হিসাবে দেখি কিনা, আমি একদমই দেখি না। আমার জীবনে অভিনয় করার প্রসেস অন্যরকম ছিল। আমি থিয়েটারের মাধ্যমে দীর্ঘদিন থিয়েটার করে চর্চা করে আমি একরকম করেছি, মানে ওই পথে হাঁটাটাই একদম উঠে যাচ্ছে যে থিয়েটার যাব, তারপর এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, তার থেকে আমি মানে এইসব কন্টেন্ট বানিয়ে একটা ফলোয়ার তৈরি করে আমি সুযোগও পেয়ে যাবো, কারণ কাস্টিংটাও তো এরকমই হচ্ছে। দেখো, তুমি বললে হয়তো, কিন্তু ওই হ্যাঁ হতে পারে, কিন্তু ওই আসল শিল্পী তো দুর্গম পথটা নেয়। তো এটা ওই রকম একটা প্রশ্ন হবে যে অনন্যা পান্ডে ভালো না ইরফান খান ভালো। ইরফান খানের প্রসেসটায় গেলে কি হতে পারে সেটা মানুষ দেখতে পেয়েছেন, অনন্যা পান্ডের প্রসেসে গেলেও কিছু একটা হতে পারে দেখতে পেয়েছে। তো যে যেটা চান আর কি, মানে যারা ইরফান খানকে আইডল করে থিয়েটার করে কষ্ট করে স্ট্রাগল করে শিখে কাজ করতে চান, তারাও কাজ করতে পারেন। যারা মনে করেন যে না, আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়া স্টারের মতন দুম করে একটা হঠাৎ করে বুদবুদের মতন উঠবো এবং স্টার হয়ে যাব,
সেটাও পথ হতে পারে। বাট আমার বক্তব্য হচ্ছে অনেস্টিটা যেন থাকে। আমি যদি সিনেমা করি, সেই সিনেমার প্রতি, সেই অভিনয়ের প্রতি যেন অনেস্টিটা থাকে। এখন যে এত কাজ করছো, তোমার যে ওই প্র্যাকটিসটা বলো বা ক্রাফটের প্রতি যে ওই পড়াশোনাটা, সেটা কি এখনো চালাতে পারছো? না দেখো, আমার প্রতিনিয়তটাই আমার জীবনযাপনটাই একটা প্র্যাকটিস। মানে আমার সকাল সকাল উঠে পড়ি, আমি ওয়ার্কআউট করি, আমি বই পড়ি, আমি সিনেমা দেখি, আমি থিয়েটারও একটা করছি আমার বন্ধুর সাথে, আমরা নাটক পড়ি, আমরা কবিতা পড়ি, আমি রিলসও দেখি। মানে আমি বলছি, এই তুমি যে বললে না যে রিলসের কথা, যারা এখন কন্টেন্ট বানাচ্ছে, আমি ওদের থেকেও অনেক কিছু শেখার আছে। এই ভালো ভালো কন্টেন্ট হয়, খুব ভালো কন্টেন্ট হয়। এবং এই সময় মানুষ কিভাবে দেখছে, ভালো দেখো, কন্টেন্ট ভালো না হলে তো অত মিলিয়ন 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 ভিউ হয় না সব সময়, তাই না? কিছু তো একটা আছে যেই জন্য মানুষ দেখছে। এবং অনেক যারা ইউটিউবার, যারা এই কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের কন্টেন্ট যথেষ্ট ভালো এবং যথেষ্ট থট প্রভোকিং, এবং অনেক কিছু শেখার আছে। তো আমি তো শিখি তাদের কাছ থেকে প্রতিনিয়ত। সিনেমাটা ছোট হয়ে যাচ্ছে না? মানে ধরো ডিউরেশনটা যেভাবে, ওই কন্টেন্ট, ওই ধরনের কন্টেন্ট যেগুলো থাবা বসাচ্ছে, মানে কোথাও মানুষের একটা প্র্যাকটিসটা ওরকম হয়ে যাচ্ছে, 15 সেকেন্ড 30 সেকেন্ড, ইভেন গানগুলো ওরকমই হচ্ছে, মানে 30 সেকেন্ড ওই রিলসে যাতে ব্যাপারটাকে ইউজ করা যায়। মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, যেহেতু আমরা লাইফ খুব ফাস্ট হয়ে গেছে, সবসময় মোবাইলে, মানুষের থমকে কিছু দেখার সময় নেই। কিন্তু ভালো কাজ হলে আমার মনে হয় সেটা ম্যাটার করে না। জওয়ান একটা 2 ঘন্টা 59 মিনিটের ফিল্ম, প্রায় 3 ঘন্টার ছবি, লোকে হলে দেখেছে হই হই করে। এবং ধরো যেই ছবিগুলো ভালো ছবি হচ্ছে, মানুষ দেখছে। দেখো, যার যেটা দেখার, যেটা দেখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে কালকে যদি সিনেমা উঠে গিয়ে শুধু রিল থাকে, তাহলে সেটাই থাকবে, হতে পারে। আমার মনে হয় সিনেমা কোনো না কোনোভাবে বেঁচে থাকবে। দেখো, টেকনিক্যালি আমি যদি বলি, তাহলে থিয়েটারও মরে গেছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। সেইভাবে থিয়েটার সেইভাবে হচ্ছে না, আগে যে যতটা হতো। কিন্তু হচ্ছে না, কি হচ্ছে, এখনো ফেস্টিভ্যাল হচ্ছে, এখনো প্রচুর ফেস্টিভ্যাল। তুমি রোজ যাও, রোজ হাউসফুল। তো শেষে এরকম মাড্ডা আলোচনা করে কেমন লাগলো? তুমি অনেকবার আমাদের ইন্টারভিউ দিয়েছো। সৌম্য's থট, আমি এটা অনেকবার বলি, সৌম্য আমার খুব প্রিয় একজন ইউটিউবার। ও সিনেমাকে খুব ভালো করে অ্যানালাইসিস করে, এবং এখন যারা ইউটিউবে সিনেমা নিয়ে কথা বলছে তাদের মধ্যে অন্যতম। তো আপনারা ওর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং হলে গিয়ে দেখুন যদি এমন হতো। আপনার প্রথম এটা ছবি, তো এই ছবিটা হচ্ছে একটা লাভ স্টোরি। তো লাভ স্টোরি তো আমরা প্রচুর দেখি, তো এই ছবিটা বানানোর কি উদ্দেশ্য ছিল? যেহেতু এটা রাইটার যে ও আমার স্ত্রী, ওয়াইফ, তো আমরা গল্প নিয়ে আলোচনা করি, কিছুই করি। তো ডিআরডিটা আমরা শেষ করে এসেছি, তখন হিমাংশু বললো অন্য কোনো গল্প থাকলে বলো, ওই করবো। তারপর আমরা একদিন আলোচনা করছিলাম, একটা বোধহয় কোনো একটা নিউজ ক্লিপ থেকে বা কিছু একটা থেকে, জানি না কোথার থেকে উৎসটা হয়েছিল আইডিয়ার। তো ওখান থেকে তারপর আমরা ডিসকাস করতে করতে, তো সায়ন্তনীর বরাবরই হচ্ছে ওর কিন্তু গল্প, মানুষের চরিত্র, ওদের মধ্যে লেয়ার্স কী আছে ক্যারেক্টার্সের মধ্যে, এইগুলো লিখতেও খুব ভালো লাগে। ঋষভের চরিত্রটা প্রথমে এলো মাথায়, অভিমন্যু, সেখান থেকে তারপরে দিতিপ্রিয়া চরিত্রটা এলো, তারপরে এলো শনের চরিত্রটা। এবারে করতে 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 একটা পয়েন্টে গিয়ে আমরা নিজেরা এক্সাইটেড হয়ে গেলাম, কেন কি আমরা একটা বড় গল্প দেখতে পারছি, আমরা চরিত্র দেখতে পারছি। আর যেটা সব থেকে ভালো আমাদের লেগেছে, আমরা সবসময় যখনই ভাবি, আমরা একটা গল্প বলার কথা ভাবি। আমরা কোনোদিন ভাবি না যে একটা প্রজেক্ট করবো, একটা ছবি করবো, এরকম না, গল্প। বাট ছবিটাও তো এখনকার দিনে দাঁড়িয়ে একটা প্রজেক্টই। আসলে কী বলুন তো, মানে আমরা যারা গল্প বলার লোকেরা হচ্ছে, আমরা যদি প্রথম ভাবি যে আমি একটা প্রজেক্ট হিসেবে করব, আমি ভালো গল্প কোনোদিন বলতে পারবো না। চাপ থাকে না হাউস থেকে যে আমি একটা হিট চাই? এইটা কিন্তু মানে আমাদের খুব ভালো সৌভাগ্য যে হিমাংশু বা অশোকজি, ওরা কোনো দিন কিন্তু কখনো এই চাপটা দেয়নি, কোনো দিক থেকে কোনো চাপ দেয়নি যে তুমি একে নাও। মানে যখন আমরা শনকে নিলাম, শন তো এটা ফার্স্ট টাইম হয়ে করছে, তার আগে টেলিভিশন কয়েকটা সিরিয়াল করেছিল। আমরা যখন দেখতে পাচ্ছি যে এই চরিত্রের জন্য শন একদম পারফেক্ট হচ্ছে, হিমাংশু একবারের জন্য বলেনি যে আমার এটা হয়, তুমি একে নাও, যে আমার বক্স আছে, কিছু আছে। আমার যদি কনভিকশন আছে ওতে, আমি যদি ওকে কনভিন্স করে দিতে পারি, সে আমি হোক, যে কেউ, ছবিটা ভালো হলেই ওরা করছে বলছে ওরা সবসময়। আর হিমাংশু যেটা ছবির বিজনেস তো একটা থাকে, দেখুন বিজনেসটা ডেফিনেটলি থাকে, ওরা তো প্রযোজক, মানে এই সেন্সে আমি কথাটা বলছি ডেফিনেটলি। তো এখন দেখুন, ওরা যখন যে কেউ আজকে করুন, ধরে নেন আজকে যখন হিন্দিতে একজন সিংঘম বানিয়েছে রোহিত শেট্টি, তো ও একটা বিজনেস প্ল্যান করেছে। এবার ও যেভাবে ইনভেস্টমেন্ট করেছে, কখনো আসবে, কখনো ইনভেস্টমেন্ট কখনো আসবে না, কখনো হয়তো দেখবেন একটা খুব নমিনাল একটা অ্যামাউন্টের একটা ছবি করলো, সেটা হয়তো 10 গুণ টাকা দিয়ে দিল। তো এটাতে এই বিজনেসটা এরকম হচ্ছে, এটা জেনেই সবাই এখানে আসে। এসকের তো একটা কোথাও, মানে ওই বিদেশের একটা কোথাও কানেকশন রয়েছে, সেই কারণে কি আপনাদেরও কি ওই চাপটা ছিল যে গল্পটা ওই দিকে ফেলতে হবে? না, কারণ ম্যাক্সিমাম এসকের ছবি দেখা যায় যে বিদেশে শুট। হ্যাঁ, না, ওটা আমাদের কোনো দিনই ছিল না। ওদের একটা যেটা হয়েছে, ওরা যেহেতু কিছু প্ল্যান ছিল ওরা বিদেশে করবে করে,
তো সেখান থেকে ওদের হয়েছিল যে যদি কোনো স্টোরি এরকম থাকে, আমাদের এরকম আছে এখন অনেকগুলো স্টোরিজ আছে যেগুলো আমরা কলকাতায় করবো বা ইন্ডিয়াতে বেসড আছে, আমরা ওগুলো কিছু নিয়েও যাইনি বা ও কোনো দিন বলেও নি। ওর দুটো গল্প নিয়ে কথাবার্তা চলছে, খুব ভালো লেগেছে, আর ওগুলো জানে ওগুলো বিদেশে হবে না, কোনো দিন ফোর্সও করেনি যে তুমি ওটা বিদেশে করো বা ওখানে নিয়ে যাও। আপনার সেই অর্থে দেখতে গেলে ফার্স্ট রিলিজ ফিল্ম, খুব যে নাম করা তারকা রয়েছে তা নয়, খুব বড় নাম না থাকলে সেই ছবি চলছে না, মানে হলের কথা আমি বলছি। এবার সেটা ওটিটিতে বিক্রি হয়ে গেল বা টিভিতে রাইটস বিক্রি হয়ে গেল। কিন্তু আপনি এইটা দেখুন যে অনেকগুলো এরকম ছবি আছে যেগুলো তো খুব নাম করা তারকা নেই, মানে আমি বলছি যেমনি মানসী দি ছবি করলো, এটা আমার বছরে একবার। হ্যাঁ, কিন্তু ভালো লোকেরা আছে তো, লোকেরা দেখছে তো, ওরা তো বিজনেস করেছে ভালো, তো সেটাই আছে। তো সব দিকে ভালো গল্প এটা আমাদের গল্প, খুব সম্ভবত এটা আমাদের গল্প। এটা তো ওটা সম্ভবত, ওটা যদি আপনি প্রেক্ষাপটটা দেখেন, এপ্রিল মাসে রিলিজ করেছিল, সেই সময় কোনো ছবি ছিল না সেই মুহূর্তে, কিন্তু যখন আবার যখন 5 নম্বর স্বপ্নময় লাইনে রিলিজ করে, সেটা দেখা গেলো সেই রেসপন্সটা পেলো না। হ্যাঁ, এগুলো আপনি কখনোই না করতে পারবেন না। মানুষ কোন জিনিসটাকে কীভাবে ভালোবাসবে বা কোন জিনিসটা কীভাবে রেসপন্ড করবে, এটা যদি জানা এতই সহজ হতো, তাহলে আজকে ফর্মুলাতে সবাই ছবি করতো, সবাই ওখানে বিজনেস করতো। আমাদের তো ডিকোড করতে হয়, আমরা সাংবাদিক। হ্যাঁ, সেটা বলছি, দিনের শেষে কী হয়, যে কেউ হোক না কেন, আমি যখন ছবি দেখে যখন বেরোচ্ছি ওখান থেকে, আমি কী নিয়ে বেরোচ্ছি, ছবিটা যদি আমার এখানে থেকে যায়, ছবিটা যদি আমার এখানে ছুঁয়ে যায়, তাহলে ওই ছবিটা ওয়ার্ক করবে। আমি যদি ছবিটা দেখে বেরোই, আমি আপনাকে বলবো এই যে ধরুন বাদ বাকি ছবিগুলো যে ওয়ার্ক করছে না, তার মানে বলতে চাইছেন যে সেই ছবিগুলো ছুঁতে পারছে না। ওগুলো বলার আমার সত্যি কথা বলতে কি আমার ওই কী বলবো, যোগ্যতাই নেই। না, আমার যোগ্যতা নেই, ধৃষ্টতা নেই, আমার যোগ্যতা নেই। কেন কি, সবাই যে কেউ ছবি করে, সবাই কিন্তু একটা ভালো জিনিস করার চেষ্টা, কেউ কিন্তু ছবি ভেবে করে না যে আমি খারাপ ছবি করবো। হতেই পারে আপনার পছন্দ না হলো, হতেই পারে 100 জনের পছন্দ না হলো, কিন্তু আমার অনেস্টিটা আছে। কিন্তু অনেস্টি দিয়ে তো বাজারে টিকে থাকা যাবে না, আপনাকে থাকা যাবে না, বেরিয়ে যাবো। কিন্তু প্রশ্নগুলো হয়তো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, না, অ্যাগ্রেসিভের কোনো ব্যাপারই নেই। দিনের শেষে কিন্তু চিন্তাধারাই হচ্ছে আমি একটা ভালো গল্প বলবো। আর আমি যখন এসে আমি ধরেই রেখেছি যে অনেক লোকেদের আমার অনেক জিনিস নাও পছন্দ হতে পারে। আমার কথা হচ্ছে দর্শকের কথা ভাবাটা উচিত না নাকি একটা, আপনি যেটা বলছেন উইথ অনেস্টি একটা ফ্লোতে একটা গল্প বলে দিলাম। এটা খুব সিম্পল এই হচ্ছে যে আমি যখন একটা গল্প তৈরি করছি, আমাকে ভাবতে হবে আমি নিজে দর্শক। আমি নিজে দর্শক হয়ে আমি কি ছবিটা দেখতে যাব? কিন্তু সেখানে যে এই যে আর 5টা দর্শক কি ভাববে, কী করে বুঝবো বলুন? 5 জন কী করে ভাববে? আপনি কি ভাববেন বা আপনার কি ভালো লাগে? আজকে আপনার সাথে দেখা হলো, আমি আপনার সাথে কথা বলছি, আমি যদি আপনাকে কালকে নাই দেখা হয়, আমি জানি না আপনার কী ভালো লাগবে। ফার্স্ট ইমপ্রেশন তো একটা অনেক কথা বলে যায়। আজকে 20 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, এখন আমি যখন গল্প বলতে যাবো, আমি গল্প বলবো, আমি চেষ্টা করবো যে আপনাকে, আমি যে গল্পটা বলছি আপনার ভালো লাগবে। আজকে ভালো লাগবে না, কালকে আরেকটা গল্প বলবো আপনার ভালো লাগবে। আমরা কথা বললাম, আলোচনা করলাম, তো এরকম আড্ডা ইন্টারভিউতে কেমন লাগলো? সমস থট চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে যা কমেন্টস লাগছে, খারাপ লাগলেও কমেন্টসগুলো দেবেন, এটা হেল্প করবে আমাকে। আমরা দাদাকে আজ অনেক মানে একটু টাফ প্রশ্ন করেছি অ্যাকচুয়ালি, কিন্তু যদি উদ্দেশ্য সৎ থাকে, ক্ল্যারিটি থাকে থটসে, সৌম্য থট, ক্ল্যারিটি যদি থটসে থাকে, তাহলে কোনো কিছুই টাফ না। বিভেদ হতেই পারে, তোমার আমার একটা থট প্রসেসে একটা ডিফারেন্স হতেই পারে, আমাদের একটা কনভারসেশনে অন্য থট হতে পারে, তবে একটা নতুন দিক উঠে আসে। ঠিক, আর ওটা হওয়া উচিত। ওই গ্যাদে প্রশ্ন করে 100 বার হতেই পারে যে আজকে একটা ছবি, দুটো ছবি, 3টে ছবি হওয়ার পরে আমার মনে হতে পারলো যে না, আমি এইভাবে গল্প বলবো। আমাকে যদি কেউ এসে কারেক্ট না করে, কেউ যদি আমাকে এসে একটা আয়না না দেখায় যে এই দেখুন আপনি এটা করছেন, এটাই হচ্ছে, আমি নিজেও ইমপ্রুভ করবো না। ইমপ্রুভমেন্টের স্কোপ তো রাখতেই হবে সবাই।